হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে ক্লাসের শুরু করার আগেই তোমাদের বলি, তোমরা অনেকেই এসএসসি এমটিএস 2023-এর পিডিএফ কথা বলছিলে, টেলিগ্রামে মেসেজ করছিলে বা বিভিন্ন আমাদের এই ক্লাসগুলোতে মেসেজ করো, তো কবে দেওয়া হবে। তো আজকেই কিন্তু আমি এই ক্লাসের মধ্যেই তোমাদেরকে বলে দেব যে পিডিএফটা তোমরা কিভাবে পাবে। পিডিএফটা তৈরি হয়ে গেছে, তো সেই পিডিএফটা কিভাবে পাবে সেটা আমরা ক্লাসের মধ্যেই তোমাদের বলবো। তো ক্লাসটা দেখতে থাকো, অবশ্যই ক্লাসটা সবাই লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তো আজকে আমরা যেটা শুরু করব 17/11/2023-এর থার্ড শিফট। 17/11/2023-এর থার্ড শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামেরই জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন। আজকে আমাদের ক্লাস নম্বর 12 নম্বর ক্লাস। তো ক্লাসের শুরুতেই প্রথমে যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন, দেখে নাও। নিম্নোক্ত মধ্যে কে গুপ্ত শাসক ঘটোৎকচের উত্তরাধিকারী ছিলেন? ঘটোৎকচের উত্তরাধিকারী সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত, অপশান নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার দিয়েছে কে? শুধুমাত্র মৌই সঠিক অ্যান্সার দিয়েছে, আর কেউ সঠিক অ্যান্সার দিতে পারেনি। এরপরে দেখো তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে, পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ করা হয়েছে? পঞ্চায়েত সম্পর্কিত বিধানগুলি ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ করা আছে? কোন পার্ট? পার্ট 9, পার্ট 12, পার্ট 7, না হচ্ছে পার্ট 5? কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে না হচ্ছে 2022 সালের টমাস কাপ ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করেছিল? টমাস কাপ ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করেছিল? সঠিক অ্যান্সার ইন্দোনেশিয়া। তাহলে টমাস কাপ ফাইনাল কাদের মধ্যে হয়েছিল? ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছিল, যেখানে কিন্তু ভারত জয়লাভ করেছিল, পরাজিত হয়েছিল ইন্দোনেশিয়া। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কে কালবেলিয়া নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? কালবেলিয়া নৃত্যের বিখ্যাত শিল্পী নিচের মধ্যে কে? গুলাবো সাপেরা। গুলাবো সাপেরা যিনি কিন্তু একজন কালবেলিয়া নৃত্যশিল্পী। এরপরে ভারতের কোন রাজ্যে নলওয়ারি মেলার আয়োজন করা হয়? নলওয়ারি মেলার আয়োজন করা হয় ভারতের কোন রাজ্যে? এটা হয় হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে আয়োজন করা হয়। নলওয়ারি মেলা হলো হিমাচল প্রদেশ রাজ্যের উদযাপিত একটি গবাদি পশু মেলা। এটা মনে রাখবে, গবাদি পশু মেলা। নিচের কোনটি পশ্চিম উপকূলীয় বন্দরের উদাহরণ? পশ্চিম উপকূলীয় বন্দরের উদাহরণ কোনটি? কান্দোলা বন্দর। কান্দোলা বন্দর যেটা একটি কিন্তু পশ্চিম উপকূলীয় বন্দর। রথসপ্তমীর সাংস্কৃতিক উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়? রথসপ্তমীর সাংস্কৃতিক উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয়ে থাকে অন্ধ্রপ্রদেশে। কোথায় হয়ে থাকে? অন্ধ্রপ্রদেশে পালিত হয়। ক্ষমা করার ক্ষমতা কার আছে? ক্ষমা করার ক্ষমতা কার আছে? ভারতের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি? তো এনাদের মধ্যে ক্ষমা করার ক্ষমতা মাত্র একমাত্র রয়েছে কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। এবার এই রিলেটেড আরও কিছু তথ্য তোমরা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট তথ্য এগুলো। সংবিধানের ধারা 72 অনুযায়ী, ধারা কত? 72 অনুযায়ী রাষ্ট্রপতি একজন ব্যক্তির শাস্তি কমাতে বা ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি ক্ষমা অর্থাৎ সাজা রদ বা স্থগিত, ত্রাণ ও ক্ষমা করে দিতে পারেন। রাষ্ট্রপতি কী করতে পারেন? কারো সাজা রদ করে দিতে পারেন বা স্থগিত করতে পারেন, ক্ষমা করতে পারেন। একমাত্র কে পারেন? রাষ্ট্রপতি। ধারা কত? 72। ঠিক আছে। এরপরে দেখো সংবিধানের 161 নম্বর ধারাতে রাজ্যের রাজ্যপালকেও ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যের রাজ্যপালকেও ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে। কত? সেটা সংবিধানের 161 নম্বর ধারা অনুযায়ী। এই দুটো কথা ভালো করে মনে রাখো। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা আমরা আগেই আলোচনা করেছিলাম একবার, এই দিল্লি পুলিশেরই কোশ্চেন এসেছিল তোমাদের 2023-এ। পূর্ণ স্বরাজ এর লক্ষ্য গৃহীত হয়েছিল 1929 সালের ড্যাশ কংগ্রেসের অধিবেশনে। 1929 সালের বলো কোন অধিবেশন? কংগ্রেসের কোন অধিবেশনে এই পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল?
এটা হয়েছিল কি লাহোর অধিবেশন, কংগ্রেসের লাহোর অধিবেশন। এরপরে 8 নম্বর কোশ্চেন, নিচের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে রাজ্য ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সামনে কোনো ব্যক্তির সমতা বা আইনের সমান সুরক্ষার অস্বীকার করবে না? সঠিক অ্যান্সার অপশান নম্বর 4, ধারা 14 নম্বর ধারা। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কী রয়েছে? হচ্ছে নাদির শাহ ছিলেন ড্যাশের শাসক যিনি 1739 সালে দিল্লি শহর জয় ও লুণ্ঠন করেছিলেন। নাদির শাহ ছিলেন ড্যাশের শাসক, কোথাকার শাসক বলো, যিনি 1739 সালে দিল্লি শহর জয় এবং লুণ্ঠন করেছিলেন। তো এই হচ্ছে ইরানের শাসক ছিলেন। এরপর নানজিয়াম্মা মালায়ালাম ফিল্ম আয়াপ্পান্নুম কোসিয়ম এর কালকাত্তা সান্দানা গানের জন্য ড্যাশ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন? নানজিয়াম্মা বলো কত সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, 2020 সালে। এরপর 11 নম্বরে, ভারতের সংবিধানের 7ম তফসিলের ড্যাশ তালিকায় রাজ্য আইনসভার সমসাময়িক ক্ষমতা রয়েছে? ভারতের সংবিধানের 7ম তফসিলের কত নম্বর তালিকায় রাজ্য আইনসভার সমসাময়িক ক্ষমতা রয়েছে? 3 নম্বর তালিকায়। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্রিটিশ ভারতের নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন কে? কোন সমাজ সংস্কারক? তিনি হচ্ছেন গোপাল হরি দেশমুখ। অপশান নাম্বার 2 সঠিক আনসার। এরপর সোনাল মানসিংহ কোন নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? বলো, সোনাল মানসিংহ কোন নৃত্যের জন্য? ইনি হচ্ছেন একজন ওড়িশি নৃত্যশিল্পী। ওড়িশি নৃত্যের জন্যই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নিচের মধ্যে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং কোন সালে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? আমরা জানি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তো কত সালে করেন? দেখো এখানে দুটো কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী দেওয়া রয়েছে, অপশান নম্বর 1-এও দেওয়া রয়েছে, 4-এও দেওয়া রয়েছে। তো সালটা হয়ে যাবে 1875। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এরপরে সংবিধানের 42তম সংশোধনীতে কয়টি মৌলিক দায়িত্ব গণনা করা হয়েছে? তো মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য সেটা আমরা বহুবার আলোচনা করছি তোমাদের জন্য। তো কয়টি? 10টি। 42তম সংশোধনীর মাধ্যমে 10টা মৌলিক দায়িত্ব কিন্তু গণনা করা হয়েছে। এরপরে ভিটামিন বি এর কোন প্রাকৃতিক রূপ শিশুর মস্তিষ্কের কিছু প্রধান জন্মগত ত্রুটি এবং স্পাইনা বিফিডা প্রতিরোধ করতে সাহায্য করে? ভিটামিন বি এর কোন প্রাকৃতিক রূপ? সেটা হচ্ছে ফোলেট। কি যাবে? ফোলেট। এশিয়ার বৃহত্তম নোনা জলের উপহ্রদ কোনটি, যা 1981 সালে রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছিল? 1981 সালে রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছিল এশিয়ার বৃহত্তম নোনা জলের উপহ্রদ। সেটা হচ্ছে চিল্কা, উড়িষ্যার চিল্কা হ্রদ। নিচের কোন ট্রফি বা কাপ ক্রিকেটের সাথে সম্পর্কিত? বলো, কোনটা ক্রিকেটের সাথে সম্পর্কিত? টমাস কাপ, সন্তোষ ট্রফি, ডুয়ান ট্রফি, না হচ্ছে দিলীপ ট্রফি? তো এদের মধ্যে দিলীপ ট্রফি, যেটা ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের প্রথম সংস্করণ 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল? নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের প্রথম সংস্করণ কবে হয়েছিল? 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? ওড়িশাতে হয়েছিল। তো এবার 20 নম্বর যাওয়ার আগে তোমাদের বলি, যারা তোমরা
এমটিএস 2023-এর পিডিএফটা যাও। এক্সাম হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 14 তারিখ হয়েছিল। তো আমরা তোমাদের ক্লাস করেছিলাম 26খানা ক্লাস করেছিলাম, প্রত্যেকটা 25টা করে কোশ্চেন ছিল। তো সেই হিসাবে মোট তোমাদের কোশ্চেন হচ্ছে 650খানা, তাই তো? 650খানা কোশ্চেন হচ্ছে। তো এই 650খানা কোশ্চেন অ্যান্সারের পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তোমরা কি করবে, টেলিগ্রামে যাবে, আমরা যে এই যে ক্লাসের ভিডিওটা যেটা দিয়েছি ওইখানে তোমরা কমেন্ট করবে তোমাদের পিডিএফটা প্রয়োজন, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। যেমন জিডিতে যারা যারা কমেন্ট করেছিল, মানে যারা যারা মেসেজ করেছিল আমাকে টেলিগ্রামে, প্রত্যেককেই পিডিএফ দিয়েছি। একই রকমভাবে তোমরা মেসেজ করো টেলিগ্রামে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তো যাদের এই পিডিএফটা দরকার তো অবশ্যই মেসেজ করে ফেলো। এবার চলো দেখে নিই 20 নম্বর কোশ্চেন। অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? তিনি হচ্ছেন কর্ণম মল্লেশ্বরী। কর্ণম মল্লেশ্বরী, অপশন নাম্বার 4 সঠিক আনসার। এরপরে 21 নম্বর, উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি কোষের আয়তনের কত শতাংশ পর্যন্ত দখল করতে পারে? উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি কোষের আয়তনের কত শতাংশ দখল করতে পারে? 90% দখল করতে পারে। নিচের কোনটি 2014 সালে পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল? পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল 2014 সালে। নিচের কোনটি? তো সেটা হচ্ছে নীতি আয়োগ, অপশন নাম্বার 2 নীতি আয়োগ। ভারত সরকারের কোন উদ্যোগের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ? কোন উদ্যোগ? নিচে অপশানগুলো রয়েছে, অপশানগুলো দেখা যাচ্ছে না কোশ্চেনটা বড় থাকার জন্য। তো আগে উদ্যোগগুলো দেখে নিই। এটি ভারতের একটি বৈশ্বিক নকশা এবং উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য তৈরি করা হয়েছে। বিনিয়োগকারীদের নিয়ন্ত্রক অনুমোদন, প্রাক বিনিয়োগ পর্বের মাধ্যমে হ্যান্ড হোল্ডিং পরিষেবা সম্পাদন এবং যত্নের পরে সহায়তা করার জন্য এটির একটি বিনিয়োগকারী সুবিধা সেল রয়েছে। এটি বিনিয়োগকে সহজতর করতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে, দক্ষতার বিকাশ বাড়াতে এবং সর্বোত্তম শ্রেণীর উৎপাদন পরিকাঠামো তৈরি করতে চায়। তো এই যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো ভারত সরকারের কোন উদ্যোগের বৈশিষ্ট্য বলো? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশানগুলো দেখতে পাচ্ছ সবাই, 4 মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়ার বৈশিষ্ট্যগুলো রয়েছে 3টা। এরপরে দেখো 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি রয়েছে? মৌর্য রাজার নাম বলো যিনি আফগানিস্তান এবং বেলুচিস্তান পর্যন্ত উত্তর পশ্চিম পর্যন্ত নিয়ন্ত্রণ প্রসারিত করেছিল। মৌর্য রাজাদের নাম বলো, কোন মৌর্য রাজা যিনি আফগানিস্তান এবং বেলুচিস্তান পর্যন্ত উত্তর থেকে পশ্চিম পর্যন্ত নিয়ন্ত্রণ প্রসারিত করেছিল? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। কে যাবে? চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে 25 নম্বর কোশ্চেন। কোন নদী অববাহিকায় 5179 বর্গ কিমির একটি ক্যাচমেন্ট এলাকা রয়েছে, যা কর্ণাটকের বেলগাঁও জেলা থেকে উৎপন্ন হয়েছে এবং কারওয়ার উপসাগরে পড়েছে? বলো, কোন নদী অববাহিকার 5179 বর্গ কিমি, কিমি স্কোয়ার মানে বর্গ কিমি, একটি ক্যাচমেন্ট মানে হচ্ছে নালা যেটাকে বলা হয় কি, রয়েছে, যা কর্ণাটকের বেলগাঁও জেলা থেকে উৎপন্ন হয়েছে এবং কারওয়ার উপসাগরে পড়েছে? যেটা হচ্ছে কালিন্দী। কোন নদী? কালিন্দী। এরপরে 26 নম্বর, কোষের আচ্ছাদনের কাঠামোর কয়টি স্তর থাকে? কোষের আচ্ছাদনের কাঠামোর কয়টি স্তর থাকে? 3টি স্তর থাকে। কয়টি? 3টি। ভারত কোন দেশকে ব্যাপক নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, বিশেষ করে 1988 সালে অপারেশন ক্যাকটাসের পরে? 1988 সালে অপারেশন ক্যাকটাসের পরেই ভারত কোন দেশকে ব্যাপক নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছিল?
সেটা হচ্ছে মালদ্বীপকে। নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিতে তালিকাভুক্ত নয়? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির তালিকাভুক্ত নয় নিচের কোনটি? কিছু ক্ষেত্রে হিজড়াদের জন্য অধিকার, এটা তালিকাভুক্ত নয়। বাকি সমান কাজের জন্য সমান বেতন, জনগণের কল্যাণ প্রচার করুন এবং নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক কোড, প্রত্যেকটাই কিন্তু রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির তালিকার মধ্যে রয়েছে। এরপরে 29 নম্বর, পণ্ডিত রামদয়াল শর্মা 2022 সালে নৌটাঙ্কি সাং ভগৎ ড্যাশ এবং রসিয়া ফর্মের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন পণ্ডিত রামদয়াল শর্মা। কতগুলো ফর্ম দেখে নাও, নৌটাঙ্কি সাং ভগৎ রসিয়া, আর একটা হচ্ছে কি রাসলীলা, প্রত্যেকটা ফর্মের জন্যই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। প্রত্যেকটা কথাই তোমাদের এখানে মনে রাখতে হবে। কোন রাজ্যে কফি একটি প্রধান আবাদ ফসল? কফি একটি প্রধান আবাদ ফসল কোন রাজ্যের? কর্ণাটক। কোন রাজ্য? কর্ণাটকের। নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ? নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ? সোনার পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ। নিম্নলিখিত বিজয়নগর শাসকদের মধ্যে কে বিজয়নগরের কাছে নাগালাপুরম নামে একটি শহরতলির বসতি স্থাপন করেছিলেন? বিজয়নগর শাসকদের মধ্যে কে বিজয়নগরের কাছে নাগালাপুরম নামে একটি শহরতলির বসতি স্থাপন করেছিলেন? তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায়। নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি কোনটি? এই যে জনকল্যাণ প্রচারের জন্য সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, এটা। নিচের কোন বিবৃতিটি সঠিক? দুটো বিবৃতি এখানে দেওয়া রয়েছে। প্রথম বিবৃতি না হচ্ছে ভারতই বিশ্বের একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ উভয়ই রয়েছে। তো অবশ্যই তোমরা জানো আমাদের ভারত এমন একটা দেশ যেখানে বাঘ ও সিংহ রয়েছে। সিংহ কোথায় রয়েছে না হচ্ছে গুজরাটের গির অরণ্যে, আর বাঘ রয়েছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে তো বাঘ রয়েছে সুন্দরবন, এটাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, আর পশ্চিমবঙ্গের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। দ্বিতীয় অপশান যেটা বলেছে দেখো, ভারতীয় সিংহের প্রাকৃতিক আবাস হলো গুজরাটের গির অরণ্য। তোমাদেরকে এখনই বললাম। মধ্যপ্রদেশের বনাঞ্চল, পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং হিমালয় অঞ্চলে বাঘ দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখা যায়, হিমালয় অঞ্চলে দেখা যায়, আর হচ্ছে মধ্যপ্রদেশের বনাঞ্চলে দেখা যায়। তো এখানে দুটো কথাই কিন্তু ঠিক রয়েছে, একদম সঠিক দুটো কথাই রয়েছে। তাহলে অপশান নাম্বার এ এবং বি দুটোই কিন্তু ঠিক। তাহলে 4 নম্বর হয়ে যাবে তাহলে আমাদের সঠিক আনসার, তাই তো। এরপরে চলে যাও 35 নম্বরে, দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক। কোন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী? তো পড়া মাত্রই তোমরা বলে দিতে পারবে যুবরাজ সিং, তাই কি না। এরপরে 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? কেরালা। কতবার আলোচনা করেছি এগুলো, অনেকবার আলোচনা হয়ে গেছে। তারপর দেখো বিকামিং শিরোনামের বিখ্যাত আত্মজীবনীটি কে লিখেছেন বলো? এই আত্মজীবনী নিয়ে যে আমরা ক্লাস করেছিলাম সেখানেও বলেছিলাম, বা বহুবার আমরা ক্লাসে এটা কিন্তু পেয়েছি, এসএসসি এমটিএস এর ক্লাসে কিন্তু এই বিকামিং শিরোনামের আত্মজীবনীটি বহুবার আমরা পেয়েছি, অনেকবার এসছে এই কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মিশেল ওবামা। ভালো করে মনে রাখো, মিশেল ওবামার একটি আত্মজীবনী বিকামিং। এরপরে ড্যাশ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মাধুরী বার্থওয়াল একজন কিংবদন্তি লোকগায়িকা। তিনি ছিলেন অল ইন্ডিয়া রেডিওর প্রথম মহিলা সঙ্গীত রচয়িতা। বলো, অল ইন্ডিয়া রেডিওর প্রথম মহিলা সঙ্গীত রচয়িতা কে? তিনি হচ্ছেন মাধুরী বার্থওয়াল। কোথা থেকে না, হচ্ছেন তিনি উত্তরাখণ্ডের একজন বাসিন্দা মাধুরী বার্থওয়াল। বিষ্ণুপুর মন্দির সমূহ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিষ্ণুপুর মন্দির ভারতের কোন রাজ্যে রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তাই কি না। পশ্চিমবঙ্গে রয়েছে বিষ্ণুপুর মন্দির।
ই-শক্তি। ই-শক্তি কর্মসূচির উদ্দেশ্য কী? ই-শক্তি কর্মসূচির উদ্দেশ্য কী? না হচ্ছে ব্যাঙ্কগুলির জন্য স্ব-সহায়তা গোষ্ঠীর বিবরণের ডিজিটালাইজেশন। ব্যাঙ্কগুলির জন্য স্ব-সহায়তা গোষ্ঠীর বিবরণের ডিজিটাইজেশন, এটাই হচ্ছে উদ্দেশ্য। শোভনা নারায়ণ এই নৃত্যের কোনটির সাথে যুক্ত? শোভনা নারায়ণ, আমরা বহুবার আলোচনা করেছি শোভনা নারায়ণের সম্পর্কে, তাই কি না? যিনি কিন্তু একজন কত্থক নৃত্যশিল্পী। ভালো করে মনে রাখো, কত্থক নৃত্যশিল্পী। নিচের কোন রাজ্যে হাজার স্তম্ভের মন্দির অবস্থিত? হাজার স্তম্ভের মন্দির কোন রাজ্যে রয়েছে? তেলেঙ্গানাতে রয়েছে। কোন রাজ্যে? তেলেঙ্গানাতে। এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট তথ্য। এই হাজার স্তম্ভের মন্দির রুদ্রেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত। রুদ্রেশ্বর স্বামী মন্দির নামেও পরিচিত। এটি তেলেঙ্গানার হানামাকোন্ডা শহরে অবস্থিত। এটি ভগবান শিব, বিষ্ণু এবং সূর্যকে উৎসর্গ করা হয়। এটাও তাহলে আসতে পারে, কোন দেবতাকে উৎসর্গ করা হয় এই হাজার স্তম্ভের মন্দির? না হচ্ছে ভগবান শিব, বিষ্ণু এবং সূর্য। এটি কাকাতিয়া রাজবংশের গণপতি দেব, রুদ্রমা দেবী এবং প্রতাপ রুদ্রের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। জাতীয় আয় গণনা করার সময় উইন্ডফল লাভগুলি অন্তর্ভুক্ত করা হয় না, কারণ ড্যাশ। উইন্ডফল লাভগুলি অন্তর্ভুক্ত করা হয় না, কারণ কি না? কারণ তাদের সাথে কোনো উৎপাদনশীল কার্যকলাপ যুক্ত নেই। কোন সংস্থাটি 2015 সালের আগে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী ছিল? 2015 সালের আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন। পঞ্চবার্ষিকীর লিস্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি, দেখে নেবে, টেলিগ্রামে আগে দেওয়া রয়েছে, পেয়ে যাবে ফটোটা। তো এটা হচ্ছে পরিকল্পনা কমিশন। কোন সংস্থা? না, পরিকল্পনা কমিশন 2015 সালের আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের জন্য দায়ী ছিল। 45 নম্বর, ড্যাশে মানে কত সালে অর্থ প্রদানের ভারসাম্য সংকট সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বিদেশি মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন করা হয়েছিল? কত সাল? 1991 সাল। ড্যাশ প্রকল্পটি ভারতের কোভিড-19 কারণে সৃষ্ট অসুবিধাগুলি কাটিয়ে উঠতে 5টি স্তম্ভের ভিত্তিতে ঘোষণা করা হয়েছিল। কোন প্রকল্প? ভারতের কোভিড-19 কারণে সৃষ্ট যে অসুবিধাগুলো, সেগুলোকে কাটিয়ে উঠতে ঘোষণা করা হয়েছিল। এটা হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। নিচের কোন দেশে সিঙ্গলি জাতিগোষ্ঠী পাওয়া যায়? সিঙ্গলি জাতিগোষ্ঠী কোন দেশে পাওয়া যায়? শ্রীলঙ্কাতে। সিঙ্গলি মানে শ্রীলঙ্কা, এইভাবে মনে রাখবে। গান্ধী আরউইন চুক্তির ফলে ড্যাশ অংশগ্রহণ করেছিল? গান্ধী আরউইন চুক্তির ফলে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন অংশগ্রহণ করেছিলেন। মিচ্ছকটিকা নাটকটি কে রচনা করেন? মিচ্ছকটিকা নাটকটি কে রচনা করেন? আছে শূদ্রক। কে রচনা করেন? শূদ্রক রচনা করেন। এরপরে আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন। অ্যাডহক বিচারকদের নিয়োগ করার সময় ভারতের প্রধান বিচারপতি ড্যাশের কাছ থেকে পূর্বানুমতি নেবেন? কার কাছ থেকে অনুমতি নিতে হবে আগে থেকে? অ্যাডহক বিচারকদের নিয়োগ করার সময় ভারতের রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, এখনও যারা লাইক করেনি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যাদের পিডিএফ, আমাদের দিল্লি পুলিশের পিডিএফ কীভাবে দেবো, পুরো একদম শিফট, প্রত্যেকটা শিফট যতগুলো শিফটে এক্সাম হয়েছিল শিফটগুলো আলোচনা হয়ে গেলেই সেটার একটা পিডিএফ তৈরি করে তোমাদের দিয়ে দেবো। যেমন জিডিতে দিয়েছি বা অন্যান্য এক্সামে যেভাবে দিয়েছি আমরা আগে এমটিএসের ক্ষেত্রে, বা এমটিএস 2023-এর আমরা যেভাবে দিচ্ছি এইভাবেই পিডিএফ তৈরি করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? তো অবশ্যই যারা এখন টেলিগ্রামে যুক্ত হয়নি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।